নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস করি এমসিকিউ ফরম্যাটে প্রতিদিন সকাল 6টায়। আজ 21শে মে 2021 ইম্পর্ট্যান্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ এই কারেন্ট অ্যাফেয়ার্সের এবং নেক্সট ভোকাবুলারি ক্লাসের কিন্তু পিডিএফ পেয়ে যাবেন। সপ্তাহের শেষে একটি পিডিএফের মাধ্যমে সমস্ত পিডিএফ কিন্তু একসাথে পেয়ে যাবেন। আর এই যে ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেল এবং আমার সম্পর্কে লেখা রয়েছে, কোনো রকম কোয়েরি থাকলে আপনারা এই ইমেলে আমাকে মেল করতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব। নেক্সট দেখুন, আজকের প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কী বলছে, ভারত সরকার সারের প্রতি প্যাকেটে কত পার্সেন্ট ছাড় নির্ধারণ করেছে। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি ফার্টিলাইজারে সাবসিডিকে ইনক্রিজ করেছে। এর আগে কিন্তু সাবসিডি যতটা ছিল তার থেকে কিন্তু কত পার্সেন্ট ইনক্রিজ করেছে সেটাই কোশ্চেনটা, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। ফার্স্ট অপশান বলছে দেখুন 40% ইনক্রিজ করেছে সাবসিডি, সেকেন্ড অপশান বলছে 80%, থার্ড অপশান বলছে এটাও 120 ধরে 80% করে ফেলেছি, আর ফোর্থ অপশান বলছে 140%। তো কত পার্সেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফার্টিলাইজারে সাবসিডি দিয়েছে? তো এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাবে 140%। 140% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের যে ফার্টিলাইজার বা সার তাতে কিন্তু সাবসিডি বাড়িয়ে দিয়েছে। তো এবার আমি একটু বলে দিই যে সাবসিডি কীভাবে বাড়িয়েছে। তো প্রথমে তার আগে একটু দেখে নিন, এখানে দেখুন অ্যামোনিয়া, ফসফরিক অ্যাসিড এই টাইপের যে সারগুলো রয়েছে, অ্যামোনিয়া, ফসফরিক অ্যাসিড এই টাইপের যে সারগুলো রয়েছে, সেই সারের ইন্টারন্যাশনালি প্রাইস কিন্তু 60 to 70% ইনক্রিজ করে যাচ্ছিল। তো সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্যাকেটের দাম অ্যামোনিয়া এবং ফসফরিক অ্যাসিডের এগুলোও কিন্তু ভারতবর্ষে ইনক্রিজ করে গেছে। তো কতটা ইনক্রিজ করেছে তার বেসিসে কিন্তু এই সাবসিডি নির্ধারণ করা হয়েছে। এর আগে এই প্যাকেটগুলো পাওয়া যেত 1700 টাকায়, এই প্যাকেটগুলো 1700 টাকায় পাওয়া যেত, তখন সাবসিডি ছিল মাত্র 500 টাকা। সেখানে একজন সাধারণ মানুষ যখন এই ফার্টিলাইজারকে কিনতে যেত, বাজারে মার্কেটে কিনতে যেত, তখন কত তাহলে 500 টাকা সাবসিডি হলে 1700 মাইনাস 500 ইকুয়াল টু 1200 টাকায় সে কিনতে পারতো। কিন্তু বর্তমানে ইন্টারন্যাশনালি 60 to 70% প্রাইস ইনক্রিজ হওয়ার জন্য 2400 টাকা দাম করে দেওয়া হয়েছে। 1700 টাকা প্রাথমিক দাম ছিল, তারপরে দামটা বাড়িয়ে 2400 টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু সাবসিডি আগে 500 টাকা ছিল, 1200 টাকায় কিনতে হতো, কিন্তু বর্তমানে 1200 টাকায় সাবসিডি করা হয়েছে। 2400 টাকা দাম করা হয়েছে, কিন্তু সাবসিডিও বাড়িয়ে 500 থেকে 1200 করে দেওয়া হয়েছে। আর যার ফলে এখনও কিন্তু সেই 1200 টাকায় কিনতে হবে। অর্থাৎ সাধারণ মানুষের এমনিতে কোনো লাভ নেই, দাম বেড়ে গেছে, ইনফ্লেশন বেড়ে গেছে 60 to 70% ইন্টারন্যাশনাল মার্কেটে। সেই অনুযায়ী কিন্তু সাধারণ মানুষের কিন্তু এই সাবসিডির জন্য কোনো রকম লাভ হবে না। লাভ হবে শুধুমাত্র এই যে তাদের যে আগের অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টটাই তাদের পে করতে হবে। অ্যাকচুয়ালি ধরুন আগে 1200 টাকা ছিল, এখন যে 800 টাকা বা 900 টাকা হয়েছে, আমার এখানে 300 টাকা বেঁচে যাবে এমনটা কিন্তু নয়। এটা দামটা বেড়ে যাওয়ার তার থেকে রক্ষা করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা একটা ভালো ইনিশিয়েটিভ। তো সাবসিডি দেওয়ার কিন্তু আমেরিকা এছাড়া অন্যান্য ডেভেলপ কান্ট্রি তারা কিন্তু এই সাবসিডি দেওয়ার বিপক্ষে। তার কারণ সাবসিডি যত দেওয়া হবে আমাদের ইন্ডিয়ান ফার্মাররা, ইন্ডিয়ান যে মার্কেট, তত কিন্তু আমেরিকা এবং ডেভেলপ কান্ট্রির মার্কেটের সাথে তত বেশি কম্পিটিশান দেবে। তার ফলে বিভিন্ন ডেভেলপ কান্ট্রি স্পেশালি আমেরিকা খুব তো মাথা তোলে এই ব্যাপারে। আমেরিকা, কানাডা, তারপরে ইউকে, এরা কিন্তু চায় যে সাবসিডি একেবারেই না দেওয়া হোক, গভর্নমেন্ট যেন কোনো রকম কৃষকদের সাবসিডি না দেয়। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে এখানে সাধারণ ওদের যে সাবসিডি সেটা যেন না, এক্সপোর্টের ক্ষেত্রে সাবসিডি যাতে না দেয়। যার ফলে আমাদের ইন্ডিয়ান ফার্মার এরা কিন্তু তাহলে ডেভেলপড কান্ট্রির মার্কেটের সাথে বা ডেভেলপড কান্ট্রির যে ফার্মার তাদের সাথে পেরে উঠবে না। কারণ তাদের ওখানে সাবসিডি নেই, ঠিক আছে, কিন্তু ওখানকার মার্কেট ডেভেলপড এবং ওখানকার কিন্তু কারেন্সি আরও স্ট্রং আমাদের থেকে। তো সেই হিসেবে কিন্তু আমরা সাবসিডি দিই, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সাবসিডি দেয় যাতে আমাদের ফার্মাররা আমাদের মার্কেট, বাইরে ডেভেলপড মার্কেট বা বাইরে ডেভেলপ কান্ট্রির যে ফার্মার তাদের সাথে পেরে উঠতে পারে বা কম্পিটিশন দিতে পারে এবং প্রোডাক্টের সাথে কম্পিটিশন দিতে পারে। নেক্সট দেখুন, পৃথিবীর সবথেকে বড় আইসবার্গের নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গের নাম কি? একটা আইসবার্গ একটা পাথর নয়, বরফের একটা চাই বলতে পারবেন। তো পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গের নাম A76, B75, C76 এবং D90। তো এর মধ্যে কোনটি কারেক্ট অ্যান্সার? তো পৃথিবীর সবথেকে বড় আইসবার্গের নাম A76, আর এটা কিন্তু আন্টার্কটিকাতে পাওয়া গেছে। এর লেন্থ কত? এর লেন্থ 170 কিমি এবং এর ওয়াইড কত? 25 কিমি। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো আন্টার্কটিকাতে A76 পাওয়া গেছে, এর লেন্থ 170 কিমি এবং ওয়াইড 25 কিমি। আর এখানে দেখুন ইন্ডিয়ান রিসার্চ সেন্টার এখান থেকে কিন্তু পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলওয়েজ মেন্সে প্রিভিয়াস ইয়ার্সে এসছে এবং প্রিলিমিনারিতে কিন্তু সম্ভবত এসেছে, আমি এইটা একটু কনফার্ম নই, তবে
যতদূর মনে পড়ছে আমি একটা কোশ্চেন এই টাইপের দেখেছিলাম। তবে ইন্ডিয়ান রিসার্চ সেন্টার ইন আন্টার্কটিকা এসএসসিতেও এসছে, রেলওয়েও এসছে, তো নাম কি? দুটো ভারতের রিসার্চ সেন্টার রয়েছে আন্টার্কটিকাতে, একটা হচ্ছে মৈত্রী যেটা 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা ইস্যু করা হয়েছিল, আর 2 নম্বর হচ্ছে ভারতী 2012 সালে। আর রিসেন্টলি আন্টার্কটিকাতে আরেকটি রিসার্চ সেন্টার তৈরির কথা বলা হচ্ছে, ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন সেই রিসার্চ সেন্টারটার নাম কি, না জানলে গুগল সার্চ করে আমাকে অবশ্যই অ্যান্সারটা দেবেন। তার কারণ এই যে রিসার্চ সেন্টার, যেটা আমি কিছুদিন আগেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গের নাম A76, এটা আন্টার্কটিকায় পাওয়া যায়, এর লেন্থ 170 কিমি, এর ওয়াইড 25 কিমি। এবং ইন্ডিয়ান রিসার্চ সেন্টার ইন আন্টার্কটিকা দুটো রয়েছে ইম্পর্টেন্ট, মৈত্রী 1988 সালে যেটা ইস্যু করা হয়, আর ভারতী 2012 সালে যেটা ইস্যু করা হয়। নেক্সট যে নিউজ, এই যে নিউজটা কিন্তু পরীক্ষার জন্য বর্তমানে ইম্পর্টেন্ট নয়, তবে এটা কিন্তু 6 থেকে 7 মাস পরে ইম্পর্টেন্ট হতে পারে, 2 থেকে 3 মাস পরে ইম্পর্টেন্ট হতে পারে। তার কারণ বলছি, দেখুন টোটাল 6টা নতুন সাইট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্টে কিন্তু দেওয়া হয়েছে ভারতবর্ষের থেকে। তো এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট তখনই হবে এই 6টা টেন্টেটিভ লিস্ট থেকে যখন বার করে এই 6টা সাইটকে যখন ইউনেস্কো তারা কিন্তু পার্মানেন্ট লিস্টে দেবে। টোটাল আমাদের ভারতে পার্মানেন্ট লিস্টে টোটাল কতগুলি রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? টোটাল 38টা রয়েছে। আমি ইউনেস্কো সম্পর্কে নেক্সট স্লাইডে আলোচনা করছি, তার আগে এখানে দেখে নিন এই 6টা সাইটের নাম কী কী। একটা গঙ্গাঘাট বারাণসীতে, আরেকটা টেম্পল অফ কাঞ্চিপুরম তামিলনাড়ুতে, সাতপুরা টাইগার রিজার্ভ এই মধ্যপ্রদেশে, মহারাষ্ট্র মিলিটারি আর্কিটেকচার, হায়ার বেঙ্গল মেগালিথিক সাইট, আর ভেদাঘাট লামেটাঘাট অফ নর্মদা ভ্যালি ইন মধ্যপ্রদেশ। এই টোটাল 6টি সাইট, এই 6টি সাইটকে কিন্তু টেন্টেটিভ লিস্ট ইউনেস্কো টেন্টেটিভ লিস্টে ফেলে দেওয়া হয়েছে। আরেকবার রিপিট করছি, গঙ্গাঘাট অফ বেনারসি, টেম্পল অফ কাঞ্চিপুরম ইন তামিলনাড়ু, সাতপুরা টাইগার রিজার্ভ ইন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র মিলিটারি আর্কিটেকচার, হায়ার বেঙ্গল মেগালিথিক সাইট, আর ভেদাঘাট লামেটাঘাট অফ নর্মদা ভ্যালি ইন মধ্যপ্রদেশ। এই 6টি সাইটকে কিন্তু ইউনেস্কোর টেন্টেটিভ লিস্টে ফেলা হয়েছে। এই নিয়ে ইউনেস্কোর টেন্টেটিভ লিস্ট টোটাল লিস্ট কতগুলো জমে রয়েছে? টোটাল 48টা ইউনেস্কোর টেন্টেটিভ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে কিন্তু জমে রয়েছে। তো ইউনেস্কো সম্পর্কে আমরা একটু জানবো। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউএনএ সবসময় মনে রাখবেন, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে প্যারিস, ফ্রান্স। এখানে টোটাল বর্তমানে টোটাল কতগুলো নাম্বার অফ ইউনেস্কো সাইট রয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যেখানে রয়েছে 38টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই যে ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে লন্ডনে, ইউনাইটেড কিংডমের লন্ডনে কিন্তু এস্টাবলিশ হয় 1945 সালে। এবং ইউনেস্কোর সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়? এটা 1987 সাল। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটকে কত সালে মর্যাদা দেওয়া হয় সেটা যদি আসে, কিন্তু সেটা কিন্তু সুন্দরবনই আসবে। রাজ্যের পরীক্ষা বলুন আর সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে যেমন ধরুন এসএসসি, তারপরে রেলওয়ে, বহুবার জিজ্ঞাসা করা হয়েছে যে সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদায় ফেলা হয়েছিল। কারেক্ট অ্যান্সার কিন্তু 1987 সাল হবে। এবং রাজ্যের পরীক্ষার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গের একটি অংশ। তো আজকে মাত্র এই 3টি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট 3টি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ভবিষ্যতে কিন্তু এখান থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবেন আপনারা। আর ডেইলি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তবে আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।